হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক স্যার তোমাদের সাথে জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আর এখনকার ক্লাসে আমরা আলোচনা করব আমাদের দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের সিলেবাসের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, তার একটা গুরুত্বপূর্ণ বিষয় বা টপিক উদ্ভিদ হরমোনের প্রকারভেদ। এই উদ্ভিদ হরমোনের প্রকারভেদ সম্পর্কে জানতে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে রাখতে হবে দশম শ্রেণীর ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ টেক্সট বুক এবং দশম শ্রেণীর ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক এই বই দুটো। আর তার সাথে রয়েছে আজকের এই স্মার্ট ক্লাস। এই সব কিছু মিলিয়ে নিজেকে করে তোলো অপ্রতিরোধ্য। চলো আমরা আজকের ক্লাসে প্রবেশ করি। উদ্ভিদ হরমোনের প্রকারভেদের প্রথম পর্বের ক্লাসে আমরা অক্সিন সম্পর্কে আলোচনা করেছি। আজকের আমরা আলোচনা করব আরও দুটো প্রাকৃতিক উদ্ভিদ হরমোন। চলো আজকের শুরু করি উদ্ভিদ হরমোন প্রকারভেদের দ্বিতীয় পর্বের ক্লাস। আমরা ইতিমধ্যেই উদ্ভিদের প্রধান তিনটি প্রাকৃতিক হরমোনের মধ্যে অক্সিন সম্পর্কে ডিটেলস জেনেছি। ফলে এখন আমরা জানব দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উদ্ভিদ হরমোন ফাইটো হরমোন জিব্বারেলিন সম্পর্কে। জিব্বারেলিন এই যে হরমোনটার কথা বলছি, প্রাকৃতিক হরমোন, এটা আবিষ্কার করেছিলেন জাপানি বিজ্ঞানী কুরোসাওয়া। তিনি একটা ধান গাছ নিয়ে গবেষণা করছিলেন এবং সেই ধান গাছটা অধিক লম্বাজনিত একটা রোগ, ব্যাকানে রোগ, এই রোগে আক্রান্ত ছিল। অর্থাৎ ধানের ব্যাকানে রোগাক্রান্ত যে উদ্ভিদ, সেই উদ্ভিদ নিয়ে গবেষণা করতে গিয়েই এই জিব্বারেলিন হরমোনটার আবিষ্কার করেছিলেন। এবং এই জিব্বারেলিন হরমোনটা আবিষ্কার হয়েছিল এক্স্যাক্টলি প্রথম এক্সট্র্যাক্ট করা হয়েছিল যে ছত্রাক থেকে। অর্থাৎ এই ব্যাকানের রোগে আক্রান্ত হয়েছিল যে ছত্রাক দ্বারা, সেই ছত্রাক থেকে এক্সট্র্যাক্ট করা হয়েছিল, তার নাম জিব্বারেলা ফুজিকুরোই। ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর এক্সাম। কোন ছত্রাক থেকে জিব্বারেলিন প্রথম এক্সট্র্যাক্ট করা হয়? জিব্বারেলা ফুজিকুরোই নামক ছত্রাক থেকে। এখন একটু আগেই আমরা বলেছিলাম আগের ক্লাসে যে প্রাকৃতিক হরমোনের ক্ষেত্রে আমরা প্রধান চারটি জিনিস জানব: রাসায়নিক নাম, কোথায় উৎপন্ন হয়, কিভাবে তার পরিবহন হয় এবং উদ্ভিদ দেহে তার ভূমিকা কী। একইভাবে যদি আমরা দেখি এই যে জিব্বারেলিন একটা প্রাকৃতিক উদ্ভিদ হরমোন, তার রাসায়নিক নাম কি? তার রাসায়নিক নাম জিব্বারেলিক অ্যাসিড। আমরা সংক্ষেপে একে GA এভাবেই আমরা চিহ্নিত করি, জিব্বারেলিক অ্যাসিড। ইম্পর্টেন্ট, সেই গঠনের মধ্যে একটা টার্পিনয়েড গোষ্ঠী রয়েছে। যেমন আমরা অক্সিনের ক্ষেত্রে দেখেছিলাম ইন্ডোল বর্গযুক্ত, তেমনি জিব্বারেলিক অ্যাসিডের ক্ষেত্রে টার্পিনয়েড নামক একটা বিশেষ গ্রুপ উপস্থিত। জিব্বারেলিক অ্যাসিড কোথায় উৎপন্ন হয়? দেখো, বীজ, পরিণত বীজ এবং বীজপত্র, এবং অবশ্যই অঙ্কুরিত বীজে। অর্থাৎ বীজের ক্ষেত্রে জিব্বারেলিনের উপস্থিতি সর্বাধিক। একটা পরিণত বীজ হবে, বীজ মানে তার বীজপত্র থাকবে সেই বীজপত্রে, এবং সেই বীজটা যদি জার্মিনেটিং হয় অর্থাৎ অঙ্কুরোদ্গম ঘটাতে যায়, তাহলে সেই অঙ্কুরিত বীজেও কিন্তু জিব্বারেলিনের পরিমাণ সর্বাধিক। এখন যদি এটা পরিবহন বলি, দেখো আমরা যখন অক্সিন পড়ি তখন বলেছিলাম ফ্লোয়েম দ্বারা নিম্নমুখে পরিবাহিত হয়, আর এর ক্ষেত্রে আমরা দেখছি জাইলেম ও ফ্লোয়েম দ্বারা উভয় মুখে পরিবাহিত হয়। অর্থাৎ ফ্লোয়েম দ্বারা অক্সিন পরিবাহিত হয় উৎপত্তি স্থল থেকে নিচের দিকে, কিন্তু জিব্বারেলিনের পরিবহন দুটো কলা দ্বারাই হয়, জাইলেম এবং ফ্লোয়েম দ্বারা উভয় দিকে পরিবাহিত হয়। এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ডিসকাশন, ভূমিকা কি? একটা উদ্ভিদ দেহের ক্ষেত্রে কি ভূমিকা পালন করে? জিব্বারেলিনের প্রধান তিনটে বা চারটে ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথম লিখেছি পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি। প্রথমে জানতে হবে আমাদের পর্বমধ্য কি বা পর্বমধ্য কোথায় অবস্থিত। আমরা স্বাভাবিকভাবে যদি একটা উদ্ভিদের কাণ্ডের কথা বলি, একটা কাণ্ডের মধ্যে আমরা জানি কি থাকে? পর্ব। আর দুটো পর্বের মধ্যের সেই দূরত্বকে আমরা কি বলি? পর্বমধ্য। অর্থাৎ এখানে এইটা হলো একটা পর্বমধ্য, সিমিলারলি এটাও একটা পর্বমধ্য, আবার যদি এরপরে এখানে কোনো পর্ব থাকে তাহলে এটাও হলো একটা পর্বমধ্য। এখন জিব্বারেলিন কি করে? একটা নির্দিষ্ট উদ্ভিদের ক্ষেত্রে পর্বের সংখ্যা অপরিবর্তিত রাখে। পর্ব বা নোড, তার সংখ্যা অপরিবর্তিত থাকে, কিন্তু তার মধ্যবর্তী যে দূরত্ব অর্থাৎ এই যে পর্বমধ্য, সেই দূরত্বটাকে বৃদ্ধি করে। অর্থাৎ একে যদি আমরা জিব্বারেলিন প্রয়োগ করি, এই পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এটাই হলো জিব্বারেলিনের প্রধান ভূমিকা। অর্থাৎ জিব্বারেলিন কি করে?
পর্বের সংখ্যা অপরিবর্তিত রেখে পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। ফলে ওই গাছটা কিন্তু খর্ব গাছ, বেঁটে গাছ, লম্বা গাছে পরিণত হয়। এটাকে বংশগত খর্বতা দূর করে সেভাবেও ব্যাখ্যা করা যায়। চলো দেখি কি বলছে। বলছে নিবেশিত ভাজক কলার বৃদ্ধি। বুঝতে হবে নিবেশিত ভাজক কলা কোথায় থাকে। এই যে দুটো পর্ব বলেছি, দুটো পর্বের মাঝেই মধ্যবর্তী অঞ্চলে থাকে নিবেশিত ভাজক কলা, অর্থাৎ পর্ব মধ্য গঠিত হয় নিবেশিত ভাজক কলা দ্বারা, আর সেই নিবেশিত ভাজক কলার বৃদ্ধি দ্বারা বংশগত খর্বতা দূর করে দৈর্ঘ্য বৃদ্ধির পর ফুল উৎপন্ন হয়, যেটা বোল্টিং নামে পরিচিত। ভালো করে 1 by 1 ফলো করো। ফার্স্ট, দুটো পর্বের মধ্যে থাকে নিবেশিত ভাজক কলা, সেই নিবেশিত ভাজক কলার বৃদ্ধি ত্বরান্বিত করে কোন হরমোন? জিব্বারেলিন। ফলে কি হয়? পর্বের সংখ্যা অপরিবর্তিত থাকে কিন্তু পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, ফলে উদ্ভিদটা লম্বা হয়। বংশগত খর্বতা আমরা জেনেটিক্সের চ্যাপ্টারে ডেফিনেটলি জানবো। হেটারোজাইগোট যে লম্বা, ক্যাপিটাল টি স্মল টি, তার ক্ষেত্রেও কিন্তু লম্বা বৈশিষ্ট্যটাই সে সবসময় প্রকাশ করবে। এক্ষেত্রেই বংশগত খর্বতা দূর করতে জিব্বারেলিন ভূমিকা পালন করে। নেক্সট ইম্পর্টেন্ট পার্ট, বোল্টিং কি? মনে রাখতে হবে একটা উদ্ভিদের ক্ষেত্রে পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পেল আর তারপরে তার ফুল সৃষ্টি হলো। যেমন আমরা যদি দেখি, দেখো এই একটা উদ্ভিদ, এই উদ্ভিদের যে উচ্চতা, এখন যদি জিব্বারেলিন প্রয়োগ করি দেখো উচ্চতাটা অনেক বেড়ে গেছে। এই যে কনভার্সনটা ঘটলো, এই রূপান্তরটা ঘটলো, এটা কার প্রভাবে ঘটলো? জিব্বারেলিক অ্যাসিডের প্রভাবে ঘটলো। কি ঘটিয়েছে? পর্ব মধ্যের দৈর্ঘ্যটাকে বৃদ্ধি ঘটিয়েছে। এই পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানোকেই আমরা বলি বংশগত খর্বতা দূর করা। কিন্তু এর পরে ঠিক কি ঘটে? দেখো ফ্লাওয়ারিং, এই উদ্ভিদটা জিএ প্রয়োগ করার ফলে দেখো তার উচ্চতা বৃদ্ধি পেয়েছে অ্যান্ড ফলোড বাই ফ্লাওয়ারিং, এই যে একটা ফুল সৃষ্টি হয়েছে। এই পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি এবং তার সাথে সাথে এই ফুল সৃষ্টি, এই ঘটনাটাকেই আমরা বলি বোল্টিং। বোল্টিং, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বোল্টিং কি না? পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি এবং তার সাথে অগ্রভাগে ফুল সৃষ্টি হওয়ার এই ঘটনাটাকে আমরা বলি বোল্টিং। কোন হরমোন ত্বরান্বিত করে? জিব্বারেলিন হরমোন ত্বরান্বিত করে। এটা হলো জিব্বারেলিনের প্রধান কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ, বংশগত খর্বতা দূর বা পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি এবং বোল্টিংয়ে সাহায্য করা। এটা গেল জিব্বারেলিনের প্রথম কাজ। জিব্বারেলিনের দ্বিতীয় কাজ ততটাই গুরুত্বপূর্ণ প্রথমটার মতো। কি লিখেছি আমরা দেখো, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ। বীজের সুপ্তাবস্থা কি? একটা বীজ সৃষ্টি হওয়ার পরেই কিন্তু সাথে সাথে তার অঙ্কুরোদ্গম ঘটে না। একটা বীজ সৃষ্টি হওয়ার পর বেশ কিছুদিন পর্যন্ত সেই সকল অনুকূল পরিবেশের প্রপারলি সরবরাহ করলেও অঙ্কুরিত হয় না। ওই নির্দিষ্ট সময়কালকে যতক্ষণ পর্যন্ত অঙ্কুরিত হয় না তাকে আমরা বলি সুপ্তাবস্থা বা ডরমেন্সি। এখন কৃত্রিমভাবেও সেই সুপ্তাবস্থাকে ভঙ্গ করা যায়, কিন্তু আমরা প্রাকৃতিক হরমোনের কথা বলছি। তাহলে এই সুপ্তাবস্থার পরে কি এমন ঘটে যে বীজটা অঙ্কুরোদ্গম ঘটে? সেই সুপ্তাবস্থার সময়ে পর থেকে জিব্বারেলিন হরমোন ওই বীজের মধ্যে একটা পরিবর্তন আনে, যে পরিবর্তনের জন্য ওই সুপ্তাবস্থা বা ডরমেন্সি সেটাকে ব্রেক করে অঙ্কুরোদ্গম বা জার্মিনেশন ঘটে। ঠিক কি ঘটে দেখো, একটা বীজের ক্ষেত্রে আমরা জিব্বারেলিক অ্যাসিড প্রয়োগ করলাম, কি ঘটে? ওই বীজের মধ্যে বেশ কিছু উৎসেচক, একটা গুরুত্বপূর্ণ উৎসেচকের নাম লিখেছি আলফা অ্যামাইলেজ। স্পেসিফিক্যালি এই আলফা অ্যামাইলেজ উৎসেচকটা সক্রিয়করণ হয়, অ্যাক্টিভেট হয়। অর্থাৎ ডিউরিং ডরমেন্সি, সুপ্তাবস্থার সময়ে এই আলফা অ্যামাইলেজ উৎসেচকটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। জিব্বারেলিক অ্যাসিডের দ্বারা সেই আলফা অ্যামাইলেজ উৎসেচক সক্রিয়করণ হয় বা অ্যাক্টিভেট হয়। বেশ, তারপরে কি হয়? এই বীজের মধ্যে যে সঞ্চিত খাদ্য হিসেবে বা শ্বেতসার ছিল, স্টার্চ ছিল, সেগুলো ইনসলেবল, অদ্রবণীয়, অর্থাৎ বীজ সহজেই ওই শ্বেতসারগুলোকে গ্রহণ করতে পারছিল না। এখন আলফা অ্যামাইলেজ উৎসেচক সক্রিয় হওয়ার ফলে ওই অদ্রবণীয় শ্বেতসারকে দ্রবণীয় শর্করায় রূপান্তর করা হয়েছে। অর্থাৎ আলফা অ্যামাইলেজ উৎসেচক সক্রিয় হলো। আলফা অ্যামাইলেজ কি করলো? ওখানে অদ্রবণীয় শ্বেতসার ছিল, তাকে গ্রহণযোগ্য
দ্রবণীয় শর্করায় রূপান্তর করলো। যখনই ওই দ্রবণীয় শর্করায় রূপান্তরিত হলো, ওই দ্রবণীয় শর্করাটা ওই বীজ দ্বারা গ্রহণযোগ্য হলো, খাদ্য হিসেবে গৃহীত হলো। দেখো, ভ্রূণ দ্বারা খাদ্য গ্রহণ। এখন ওই ভ্রূণ ওই শর্করা, যেটা দ্রবণীয় শর্করা, তাকে গ্রহণ করছে এবং তার ফলস্বরূপ বীজের অঙ্কুরোদ্গম ঘটছে। অর্থাৎ একটা বীজ স্বাভাবিক অবস্থায় থাকবে, তাকে যদি আমরা জিব্বারেলিন প্রয়োগ করি তাহলে আমরা দেখব যে সেই বীজের ক্ষেত্রে অঙ্কুরোদ্গম ঘটছে। এর মধ্যে কি ঘটেছে? আলফা অ্যামাইলেজ নামক উৎসেচক সক্রিয় হয়েছে। এই বীজের মধ্যে যে অদ্রবণীয় শ্বেতসার বা স্টার্চ ছিল তাকে গ্রহণযোগ্য দ্রবণীয় করে তোলা হয়েছে। সেই দ্রবণীয় শর্করাকে গ্রহণ করে এই বীজের অঙ্কুরোদ্গম ঘটেছে। সেটাকে আমরা বলতে পারি জিব্বারেলিন অঙ্কুরোদ্গমে সাহায্য করে অথবা বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই উৎসেচকের নাম। স্পেসিফিক্যালি আলফা অ্যামাইলেজ উৎসেচককে সক্রিয় করে জিব্বারেলিন, আর রেজাল্ট অফ দ্যাট আমরা দেখি ডরমেন্সি বা সুপ্তাবস্থা ভঙ্গ হয়ে বীজের অঙ্কুরোদ্গম ঘটে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ। তৃতীয় একটা কাজ, ফলের আকার বৃদ্ধি, যেটা আমরা কৃত্রিমভাবেও বহু ব্যবহার করি। কি হয়? জিব্বারেলিন ফলের, স্পেসিফিক্যালি আমরা এখানে যেমন দেখেছি আঙুরের ক্ষেত্রে বা নাশপাতির ক্ষেত্রে আকার বৃদ্ধি করতে পারে। আঙুরের ক্ষেত্রে যে অ্যাক্সিস, মেন যে অ্যাক্সিস বরাবর আঙুরগুলো সজ্জিত থাকে, সেই অ্যাক্সিসটা বা অক্ষটার দৈর্ঘ্য বৃদ্ধি করে এবং তার চারপাশে উৎপাদিত আঙুরের সংখ্যাও বৃদ্ধি পায় এবং আঙুরের আকারও বৃদ্ধি পায়। আর নাশপাতির ক্ষেত্রেও তাই আকার বা আকৃতিটা বৃদ্ধি করে। ফলে ফলের আকার বৃদ্ধির জন্য জিব্বারেলিনের একটা বড় ভূমিকা রয়েছে। আপেল, নাশপাতি এবং আঙুরের আকার এবং বৃন্তের দৈর্ঘ্য, একটা আঙুরের অ্যাক্সিস যত লম্বা হবে তাতে উৎপাদিত আঙুরের সংখ্যা বা পরিমাণও বাড়বে আর সেই আঙুরের আয়তনটাও বৃদ্ধি পাবে। সেটাও কিন্তু জিব্বারেলিনের একটা বড় কাজ। এর সাথে জানিয়ে রাখি, জিব্বারেলিন হরমোন প্রয়োগ দ্বারা ফুল ফোটানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করা হয়। আমরা একটু আগে দেখেছিলাম বোল্টিং। এটা ছাড়াও দ্বিবর্ষজীবী উদ্ভিদদের ক্ষেত্রে জিব্বারেলিন হরমোন প্রয়োগ করে প্রথম বছরেই ফুল ফোটানো যায়। অথবা যেগুলো লং ডে প্ল্যান্ট, দীর্ঘদিবা উদ্ভিদ, তাদের ক্ষেত্রে জিব্বারেলিন প্রয়োগ দ্বারা শর্ট ডে প্ল্যান্ট বা হ্রস্বদিবাযুক্ত উদ্ভিদেও পরিণত করা যায়। অর্থাৎ জিব্বারেলিনের প্রধান তিনটে কাজ আমরা আলোচনা করলাম: বংশগত খর্বতা দূর, অঙ্কুরোদ্গম বীজের সুপ্তাবস্থা ভঙ্গ দ্বারা, ফলের আকার বৃদ্ধি। এছাড়া ফুল ফোটানোর ক্ষেত্রেও কিন্তু জিব্বারেলিনের একটা বড় ভূমিকা রয়েছে। ফলে আমরা আগেই পড়েছি অক্সিন, এখন দেখলাম জিব্বারেলিন। রাসায়নিক নাম জিব্বারেলিক অ্যাসিড, জাইলেম এবং ফ্লোয়েম উভয় দ্বারা পরিবাহিত হয়, বীজে প্রধানত উৎপন্ন হয়। আর ভূমিকা যদি আমরা বলতে চাই, বংশগত খর্বতা দূর বা পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি, বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য, ফুল ফোটানো সাহায্য করে এবং ফলের আয়তন বৃদ্ধিতে সাহায্য করে। উদ্ভিদের তৃতীয় প্রাকৃতিক হরমোন সাইটোকাইনিন। চলো একটু সেটা সম্পর্কে ডিটেলস জেনে নিই। প্রথমেই জানবো সাইটোকাইনিন এমন নামটা কেন হলো। সাইটোকাইনিন এই শব্দটা এসছে যে শব্দ থেকে, তা হলো সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস কি আমরা জেনেছি বা জানবো কোষ বিভাজনের অধ্যায়ে। সাইটোপ্লাজমের বিভাজন, ডিভিশন অফ সাইটোপ্লাজম, সেটাই হলো সাইটোকাইনেসিস। অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনের পরে সাইটোপ্লাজমের বিভাজন আবশ্যিক। আর ওই সাইটোপ্লাজমের বিভাজন হওয়ার ঘটনাটাকেই আমরা বলি সাইটোকাইনেসিস। এখন সেই সাইটোকাইনেসিসের থেকে সাইটোকাইনিন এসছে, অর্থাৎ কোষ বিভাজনের সাথে সম্পর্কিত এই প্রাকৃতিক উদ্ভিদ হরমোন। অবশ্যই জানবো। দ্বিতীয় লাইনটার দিকে গুরুত্বপূর্ণ, খেয়াল করো। কার্যগতভাবে অক্সিনের বিপরীত, কিন্তু কেন কার্যগতভাবে অক্সিনের বিপরীত জানবো আমরা একটু পরে। কিন্তু মনে রাখো, সাইটোকাইনিন হলো অক্সিনের বিপরীত হরমোন। কেন আমরা পরে ডেফিনেটলি জানবো। ঠিক আগে আমরা যেভাবে জেনেছি, যদি সেই সিকোয়েন্স অনুযায়ী জানতে চাই, রাসায়নিক নাম কি? 6-ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন। ইন্টারেস্টিং একটা নেম, কেমিক্যাল সাবস্ট্যান্স। মজার বিষয় হচ্ছে, দেখো, পিউরিন বর্গযুক্ত। একটু যদি রিকল করো, আমরা যখন পড়েছিলাম অক্সিন, সেখানে ছিল ইন্ডোল গ্রুপযুক্ত।
আমরা যখন পড়লাম জিব্বারেলিন তখন সেখানে টার্পিনয়েড গ্রুপ যুক্ত, আর এখন আমরা পড়ছি সাইটোকাইনিন, সেই সাইটোকাইনিনের ক্ষেত্রে পিউরিন গ্রুপ যুক্ত। ক্লিয়ার? কোথায় পাবো? দেখো, ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম পারপাস। ডাবের জল, নারকেলের শাঁস। প্রথমেই বলে রাখা ভালো, ডাবের জল এটা কিন্তু একটা তরল শস্য এন্ডোস্পার্ম। নারকেলের শাঁস শস্য, অর্থাৎ একটু আগেই আমরা জিব্বারেলিন পড়লাম, সেখানে দেখছিলাম সিড, বীজের ক্ষেত্রে উপস্থিতি ছিল গুরুত্বপূর্ণ। আর সাইটোকাইনিনের ক্ষেত্রে আমরা দেখছি এন্ডোস্পার্ম বা শস্যের মধ্যেই উপস্থিতি গুরুত্বপূর্ণ। ডাবের জল, নারকেলের শাঁস, ভুট্টার শস্য, দেখো শস্য, টমেটো বা নাশপাতি, এগুলোর মধ্যে কিন্তু সাইটোকাইনিনের উপস্থিতি সব থেকে বেশি। ডাবের জল বা নারকেলের শাঁসে কোন প্রাকৃতিক উদ্ভিদ হরমোন উপস্থিত? পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, মেক ইট রেডি, সাইটোকাইনিন উপস্থিত ডাবের জলে বা নারকেলের শাঁসে। পরিবহন, সব দিকেই পরিবাহিত হয়, অর্থাৎ জাইলেম এবং ফ্লেম বা কোনো স্পেসিফিক কারোর দ্বারা পরিবহন হয় না, সব দিকে পরিবাহিত হয় সাইটোকাইনিন। সব থেকে গুরুত্বপূর্ণ অংশ কি ভূমিকা পালন করে? দেখো, প্রথমেই বলেছি কোষ বিভাজন, একটু আগেই বলছিলাম সাইটোকাইনেসিস, এটা থেকেই এসছে সাইটোকাইনিন নামটা। এখন কোষ বিভাজনের ক্ষেত্রে সাইটোকাইনিন কিভাবে ভূমিকা পালন করে, ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, ডিএনএ সংশ্লেষ, অর্থাৎ এস দশায় যে ডিএনএর পরিমাণ বৃদ্ধি পায়, সেই ডিএনএর পরিমাণ বৃদ্ধির সময় সাইটোকাইনিন একটা বড় ভূমিকা পালন করে। নাম্বার 2, সাইটোকাইনেসিস, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনের পর যে সাইটোপ্লাজমের বিভাজন হয়, সেই সাইটোকাইনেসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এই সাইটোকাইনিন হরমোন। ফলে যদি তোমাকে প্রশ্ন করা হয় কোষ বিভাজনে সাহায্যকারী হরমোন কোনটি, উদ্ভিদ হরমোন, অবশ্যই সাইটোকাইনেসিস। মনে রাখবে, আমরা অক্সিনের ক্ষেত্রে পড়েছিলাম সেল ইলংগেশন করে, কিন্তু মেনলি সেল ডিভিশনে হেল্প করে সাইটোকাইনিন। মনে রাখতে হবে কিভাবে, ডিএনএ সিনথেসিস করে সাইটোকাইনেসিসকে ত্বরান্বিত করে। নাম্বার 2, এই হলো আমাদের সেই প্রশ্নের উত্তর। একটু মনে করো, আমরা যখন অক্সিন পড়েছিলাম তখন দেখেছিলাম অক্সিন অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে, কিন্তু সাইটোকাইনিনের ক্ষেত্রে দেখছি অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে, ফলে অক্সিনের বিপরীত। দ্বিতীয়ত, অক্সিন ছিল কাক্ষিক মুকুলের বৃদ্ধি রোধ করে বা ব্যাহত করে, এখানে দেখছি সাইটোকাইনিন কাক্ষিক মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। অর্থাৎ অগ্রমুকুল এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি অক্সিন এবং সাইটোকাইনিন দুজনের সম্পূর্ণ বিপরীত। সে কারণেই অক্সিনকে এবং সাইটোকাইনিনকে একে অপরের বিপরীত হরমোন বলি। দেখো, কার্যগতভাবে অক্সিনের বিপরীত, আশা করি এখন বুঝেছো কেন বিপরীত, কারণ অক্সিন অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে, সাইটোকাইনিন অগ্রমুকুলের বৃদ্ধিকে রোধ করে। অক্সিন কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে রোধ করে, সাইটোকাইনিন কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড নাম্বার 3, বার্ধক্য বিলম্বিত করে। এজিং উদ্ভিদের ক্ষেত্রে সেটাকে বিলম্বিত করে, মানে দেরি করে। কিভাবে? দেখো, এখানে গাছের কতগুলো পাতা দেখছো, এই যে গাছটা, সেই গাছের যে একটা সতেজ সবুজ পাতা, তাকে আমি বিচ্ছিন্ন করেছি। এখন এই পাতাটা সবুজ, যত সময় যাচ্ছে এই পাতা থেকে যখন এ পাতাতে এলো, দেখো একটু সবুজের পরিমাণ কমছে এবং হলুদ রঙের পরিমাণ বাড়ছে। তারপরে আবার এটা থেকে আবার যখন ফাইনাল এলো, দেখো গোটাটাই হলুদ হয়ে গেছে। অর্থাৎ সবুজের পরিমাণ কমছে, তার কারণ ক্লোরোফিল নষ্ট হচ্ছে বা ধ্বংস হচ্ছে। কিন্তু যখন পাতাগুলো গাছের সাথে যুক্ত অবস্থায় রয়েছে, তখন কিন্তু ক্লোরোফিল ধ্বংস হয়নি, পাতা হলুদ হয়নি। কেন? এর কারণ দ্য ডিফারেন্স ইজ মেড বাই সাইটোকাইনিন। একটা গাছের পাতার ক্ষেত্রে ক্লোরোফিলের গঠনকে সঠিক রাখাই সাইটোকাইনিনের প্রধান কাজ। যখন পাতাকে বিচ্ছিন্ন করব, সেই পাতায় সাইটোকাইনিনের অভাবের জন্য ওই পাতার ক্লোরোফিল বিনষ্টকরণ হবে, ধ্বংস হবে এবং পাতার সবুজ বর্ণ হলুদ বর্ণে পরিণত হবে এবং গাছের বার্ধক্য দশা পরিলক্ষিত হবে। ফলে এইটা প্রিভেন্ট করা, বার্ধক্যকে প্রতিরোধ করা, ক্লোরোফিল বিনষ্টকরণকে প্রতিরোধ করা সাইটোকাইনিনের প্রধান কাজ। আর সেই বার্ধক্য বিলম্বিত করা, অর্থাৎ বার্ধক্য দশায় আসা, সেটাকে একটা রোগ দিয়ে আমরা যাকে বলি জরা রোগ। ফলে এই জরা রোগ প্রতিহত করা বা ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিরোধ করা, পত্র মোচন, অর্থাৎ পাতা ঝরে যায়। যদি পাতায় ক্লোরোফিল থাকে, সতেজ থাকে, তাহলে গাছের সাথে লেগে থাকবে, আর যদি ক্লোরোফিল নষ্ট হয়ে যায় তাহলে পাতাটা ঝরে যাবে।
এই গোটা প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে সাইটোকাইনিন। ফলে সাইটোকাইনিনের বার্ধক্য বিলম্বিত করা বা ক্লোরোফিল বিনষ্টকরণ রোধ করা, জরা রোগ প্রতিরোধ করা আরও একটা গুরুত্বপূর্ণ কাজ। ফলে আমরা যদি জিব্বারেলিনের মতো সাইটোকাইনিনকে একটু সামারি করি, সাইটোকাইনিন কোষ বিভাজনে সাহায্য করে, অক্সিনের ঠিক বিপরীত হরমোন। 6-ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন একটা পিউরিন গ্রুপযুক্ত প্রাকৃতিক উদ্ভিদ হরমোন, সব দিকে পরিবাহিত হয়। কোথায় পাই? মেনলি এন্ডোস্পার্ম, শস্যে। আর তার কাজের কথা যদি বলি, অবশ্যই কোষ বিভাজন, সঙ্গে রয়েছে অক্সিনের ঠিক বিপরীত কাজ করা এবং বার্ধক্য বিলম্বিত করা, ক্লোরোফিল বিনষ্টকরণ রোধ করা। তিনটে প্রাকৃতিক হরমোন জানার পর চলো আমরা একটু দেখে নিই তিনটের তুলনামূলক আলোচনা, অক্সিন, জিব্বারেলিন এবং সাইটোকাইনিনের তুলনামূলক আলোচনা। তিনটে প্রধান প্রাকৃতিক উদ্ভিদ হরমোন, অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন। আমরা ডিটেলস পড়লাম, নিশ্চয়ই তোমাদের সম্যক ধারণা হয়েছে। তাও একটু চলো তুলনামূলক আলোচনা করি, কম্পারেটিভ স্টাডি করলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। কি কি বিষয় আমি এখানে লিখে রেখেছি অক্সিন, জিব্বারেলিন আর কাইনিন তিনটের মধ্যে। দেখো, প্রথমে উৎস অর্থাৎ প্রাপ্তিস্থল, কোথায় আমরা পাই। অক্সিন যদি বলি বিভিন্ন বর্ধনশীল অঞ্চল, মনে করো ভাজক কলাযুক্ত অঞ্চল, যেখানে মূলের অগ্রভাগ হতে পারে বা কাণ্ডের অগ্রভাগ হতে পারে। আর জিব্বারেলিনের ক্ষেত্রে বীজ, অঙ্কুরিত বীজ, সেক্ষেত্রে জিব্বারেলিন। আর সাইটোকাইনিন অবশ্যই বীজের শস্য, অর্থাৎ উপস্থিতি অনুযায়ী অক্সিন থাকবে বর্ধনশীল অগ্রভাগে, জিব্বারেলিন থাকবে বীজে, অঙ্কুরিত বীজে, আর সাইটোকাইনিন বীজের শস্য বা এন্ডোস্পার্মে। প্রবাহ অর্থাৎ কোন দিকে প্রবাহিত হবে। আমরা পড়েছিলাম অক্সিন ফ্লোয়েম দ্বারা নিম্নমুখে পরিবাহিত হয়, উৎপত্তিস্থল থেকে নিচের দিকে পরিবাহিত হয়। জিব্বারেলিন উভয়মুখী, অর্থাৎ ঊর্ধ্বমুখেও পরিবাহিত হতে পারে, আবার নিম্নমুখেও পরিবাহিত হতে পারে। আর সাইটোকাইনিনের ক্ষেত্রে সব দিকে পরিবাহিত হতে পারে, অর্থাৎ যে কোনো দিকে পরিবাহিত হয়, মনে রাখতে হবে। নাম্বার 3, সেল ডিভিশন। অক্সিন হ্যাঁ কোষ বিভাজনে অংশ নেয়, জিব্বারেলিন না, কোনোভাবেই কোষ বিভাজনে অংশ নেয় না। কিন্তু সাইটোকাইনিন ইজ স্পেশালাইজড ফর সেল ডিভিশন, কোষ বিভাজনে অংশ নেয়, বিশেষভাবে অংশ নেয় ডিএনএ সংশ্লেষের দ্বারা এবং সাইটোকাইনেসিস পদ্ধতি দ্বারা। নিশ্চয়ই মনে করতে পারছো। ট্রপিক চলন, ট্রপিক চলনে সাহায্য করে অক্সিন হরমোন, এটা মনে রাখতে হবে। জিব্বারেলিনের ট্রপিক চলনে কোনো ভূমিকাও নেই, সাইটোকাইনিনেরও কোনো ভূমিকা নেই। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ ট্রপিক চলনে সাহায্যকারী উদ্ভিদ হরমোন কোনটি? অনলি অক্সিন, ফটোট্রপিক অ্যান্ড জিওট্রপিক। মুকুলের বৃদ্ধি আমরা পড়েছি, যেটার জন্যই অক্সিন এবং সাইটোকাইনিনকে বিপরীত হরমোন বললাম। মুকুলের ক্ষেত্রে অক্সিন কি করে? অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়। জিব্বারেলিনের ক্ষেত্রে কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়, আর সাইটোকাইনিনও কিন্তু কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়। স্পেসিফিক্যালি অক্সিন এবং সাইটোকাইনিন দুটোর মুকুলের বৃদ্ধি একে অপরের বিপরীত, সে কারণেই আমরা অক্সিনকে এবং সাইটোকাইনিনকে একে অপরের বিপরীত হরমোন বলি। ফলে এই তিনটে প্রধান উদ্ভিদ হরমোন, প্রাকৃতিক উদ্ভিদ হরমোন, তাদের তুলনামূলক আলোচনা করলে ধারণাটা আরও স্পষ্ট হবে। ফলে আমরা অক্সিন পড়েছি আগের ক্লাসে, এই ক্লাসে জিব্বারেলিন পড়লাম, সাইটোকাইনিন পড়লাম। ফলে প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের প্রকারভেদ এই সম্পর্কিত আমাদের ক্লাস এখানে শেষ হলো। ডেফিনেটলি তোমরা রিপিটেডলি ফলো করো ক্লাসটা। প্রশ্নের জন্য এবং উত্তরের জন্য অবশ্যই টেক্সট বুক এবং শিক্ষক বই ফলো করো, আর নিজেদেরকে পরীক্ষার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করে নাও। জীবন বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের এইরকম আরও নানান ভিডিও পাওয়ার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করো।